দর্শক দেখছেন যে কথা কেউ বলেনি, আমরা কথা বলছি বাংলাদেশের চাকরি বাজার নিয়ে। আমার সাথে রয়েছেন বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সাদিক, তার সাথে রয়েছেন বাংলাদেশের একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের মানব সম্পদ বিষয়ের প্রধান বিশেষজ্ঞ জনাব ডক্টর সায়েম আহমেদ। সায়েম ভাই, আমরা জানতে চাচ্ছিলাম যে সরকারি এবং বেসরকারি চাকরির ফারাকটা কোথায়? যে অ্যাট্রিবিউটস গুলি দরকার আমার মনে হয় আমরা যেগুলি খেয়াল করি, যে যখন ক্যান্ডিডেট আমাদের সামনে বসে বা তার প্রথম দেখতে হয় তার রেজিউমিটা কিভাবে তৈরি করছে। তার রেজিউমি তৈরি করার মধ্যে কিন্তু অনেক কিছু ফুটে ওঠে, যে তার দক্ষতা কত, বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত যেভাবে রেডি করে, এটা খুব সুন্দরভাবে তৈরি না করলে হয়তো এন্টারপ্রেনার বা যারা এমপ্লয়ার আছে তারা খুব ইমপ্রেস হয় না। ওই সিভি গুলি তারা স্ক্রুটিনিতে প্রথমেই বাদ দিয়ে রাখে, যে আসলে তার পার্সোনাল ইনফরমেশন গুলি থাকা উচিত, জন্ম তারিখটা থাকা উচিত, তার মার নামটা থাকা উচিত, বাবার নামটা থাকা উচিত। অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেটের শুধু নিজের নাম দিয়ে, তার এডুকেশন দিয়ে, আর তার অন্যান্য কোনো একাডেমিক কোয়ালিফিকেশন আছে কিনা এটা দিয়ে বৃত্তান্তটা দিয়ে দেয়। আসলে এটা না, এটা ডিটেইলস লিখতে হয়। তার টোটাল স্কুল থেকে সে একদম লাস্ট ডিগ্রি পর্যন্ত সবগুলিকে একাডেমিক অ্যাচিভমেন্টগুলি আনতে হবে। তার এছাড়া কোনো এডিশনাল তার অন্য কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটাও আনতে হবে, কোনো কোর্স করেছে কিনা সেটা আনতে হবে। ইভেন পার্সোনাল ইনফরমেশন যেগুলো বললাম এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আজকাল জাতীয় সনদপত্র বা ন্যাশনাল আইডি নাম্বারটা আমরা একেবারে বাঞ্ছনীয় করে দিয়েছি, যে ওটা না হলে আইডেন্টিফিকেশনের জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা এটা থাকতে হবে, অনেকের এটা নাই, সে তো কোয়ালিফাই করছে না। এই সব ক্ষেত্রে প্রথমে স্ক্রুটিনি থেকে বাদ পড়ে যায়। আর সরকারি ক্ষেত্রে তাদের আসলেই তো যোগ্যতা থাকতে হবে। আমাদের দেশে সরকারি চাকরির যে যতটুকু মানে স্কোপ আছে তার চেয়ে অ্যাপ্লিকেন্টস এত বেশি, যেটা অ্যাকোমোডেট করার সরকারি ইচ্ছা থাকলেও হয় না। সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন অন্য কোনো পন্থায় ঢোকে কিনা সেটা আমার অতটুকু জানা নেই। তবে আমার মনে হয় এখন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এতই স্বচ্ছ এবং এতই ভালো কাজ করছে, আমার মনে হয় সেখানে ওইরকম কোনো সুযোগ ঘটছে না। আর প্রাইভেট সেক্টরে এটার একেবারেই সম্ভাবনা নেই। স্যার, আপনি যদি এই বিষয়ে বলেন একটু, মানে কেন এই অভিযোগটা আসে? বিষয়টা আমি বলি, নিয়োগ দুরকম হয়। ধরা যাক আপনি এটা মনে করেন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে, প্রাথমিক স্কুলের জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে, অনেক বড় নাম্বার, 30,000 লোক, 40,000। সেখানে এবং মেয়েদের জন্য সেখানে একটা বড় পার্সেন্টেজ আছে, এবং আমাদের নারীরা ভালো কাজ পাচ্ছেন সেখানে এবং তারা ভালো কাজ করছেন। বড় ধরনের নিয়োগ যখন হয়, অনেক সময় এই স্বচ্ছতার জন্য আমরা মনে করেন বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট তাদেরকে লিজ আউট করে দিই, যে আপনি আমার এই পরীক্ষা কন্ডাক্ট করে দিবেন, আপনি রেজাল্ট দিবেন, আমি সেই রেজাল্ট অনুযায়ী আমি লোক নিব। তারা লিখিত পরীক্ষাটা কন্ডাক্ট করলেন। বাইবার জন্য তখন বাইবার জন্য মনে করেন ডিস্ট্রিক্ট লেভেলের ডিসি কে বাইবার জন্য দায়ী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বাইবা যে হয়, আপনি অনেকে বলবেন ঠিক আছে পিএসসি তে একটু বলে দাও, পিএসসি চেয়ারম্যানও সাহায্য করতে পারবেন না। কিভাবে পারবেন না? আধা ঘন্টা আগে 14টা বোর্ড আছে, আধা ঘন্টা আগে বোর্ডের সদস্য জানবেন তিনি আজকে বোর্ডে বসবেন কিনা, এবং তার সঙ্গে বাইরের বিশেষজ্ঞ যাবেন, ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ এবং বিশিষ্ট ব্যক্তি, আপনাদের অনেক বিদ্বান সাংবাদিকরা অনেক সময়, হ্যাঁ আপনি নিজেও গেছেন। সুতরাং তিনি তখনই জানবেন, ক্যান্ডিডেটও জানবে না সে কোন বোর্ডে পড়েছে। সুতরাং যে ক্যান্ডিডেটরাও জানে না সে কোন বোর্ডে পড়বে, যে বোর্ডে জানে না যে তার ক্যান্ডিডেট কারা হবে, সেখানে ওই আধা ঘন্টার মধ্যে এটাকে ইনিশিয়েট করা এটা বাস্তবে সম্ভব না। আর এখন মানুষের ইনফরমেশন টেকনোলজি এত ডেভেলপ করেছে যে এই ধরনের কাজ করার সুযোগ কম। তবে হ্যাঁ, আমি যেটা বলছি যে তদবির যেটাকে বলা হয় সেটা হয় কখন, মনে করুন দুটো চতুর্থ শ্রেণীর চাকরির বিজ্ঞাপন গেল, সেখানে অনেকে দরখাস্ত করলো, কিন্তু দেখা গেল যেখানে দুটো চতুর্থ শ্রেণীর লোকের নিয়োগ হবে সেখানে তারা মাস্টার রোলে আগেই একজন কাজ করে এখানে। সুতরাং তাকে তাকে অগ্রাধিকার, মাস্টার রোলে কাজ করছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রশ্ন হলো যে তাহলে এটা বিজ্ঞাপন দেওয়ার কারণ একজনকে তারা নেবেন এবং একটি পোস্টের জন্য তো আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। অনেক সময় এইসব জায়গা হয়তো বা মানে সত্যিকার অর্থে যে একেবারে সুবিচার করা, কিন্তু সরাসরি নিয়োগে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যান না, আপনি ওখানে ম্যানিপুলেট করতে পারবেন না। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক সেক্টর ইউনিভার্সিটিগুলোতে ভর্তির আপনি এখন আর তদবিরে করতে পারবেন না, আপনি চাকরি কিভাবে তদবিরে পাবেন? সুতরাং মেকানিজমটা এমন হয়েছে এখন যে বাইরে থেকে মানে যতটা মনে হয়
আসলে সাইমের কাছে একটা জিনিস জানতে চাই যে অনেকেই এখন মনে করছেন যে এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষার চেয়ে বা জ্ঞানের চেয়ে বা যোগ্যতার চেয়ে এর বাইরেও এক্সট্রা কিছু কারিকুলাম দরকার রয়েছে চাকরি পাবার ক্ষেত্রে। বিশেষ করে আমি একটি বেসরকারি ব্যাংকের একটি নিয়োগ পরীক্ষার মধ্যে ছিলাম, ভাইভাতে দেখা গেল যে একটি ছেলে এসছে, সে ফার্স্ট ক্লাস, তার চেহারাও সুন্দর, তার পরীক্ষা হলো ভাইভা বোর্ডে, তিনি চলে গেলেন। তারপর আর একজন আসলেন, তার রেজাল্ট তুলনামূলক খারাপ, তার চেহারাটা ততটা ভালো নয়, কিন্তু তার জবাব দেওয়ার ভঙ্গি, বসার ভঙ্গি, তার কাপড় চোপড়, তার কথা বলার ধরন এবং তার আচরণ দেখে ভাইভা বোর্ডের ওই কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন যে আগেরটার চেয়ে আমরা এটাকে নেব। আমি জিজ্ঞেস করলাম যে কেন, তখন সে বলল যে তার প্রফেশনে ভালো করতে পারবে, তার অ্যাক্টিভিটিস আমাদের বলেছে। বাস্তবে কি সেরকম সুযোগ রয়েছে? আমার অভিজ্ঞতায় তাই বলে আপনাকে, ওই যদি আমরা ভাইভা বোর্ডে একই রকম দেখি, অনেকেই খুব ভালো ম্যারিটোরিয়াস, অল চারটাই হয়তো ফার্স্ট ক্লাস পেয়ে এসছেন, কিন্তু তার বসা বা তার কথা বলার স্টাইল দেখে বোঝা যায় যে এই ছেলেটা ভবিষ্যতে হয়তো ভালো করতে পারবে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত যাবে, তারপর যেতে পারবে না। আবার ঠিক মিডিওকার একটা ছেলে আসছে, সে হয়তো ফার্স্ট ক্লাস নাই, তো কোনোটায় ফার্স্ট ক্লাস আছে, কোনোটায় সেকেন্ড ক্লাস আছে, কিন্তু তার অন্যান্য বলার অ্যাটিটিউড দেখে বা তার বলার স্টাইল দেখে মনে হয় যে এই ছেলেটা তার কাজের ক্ষেত্রে ভালো করতে পারবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ সত্যি যে আসলে ওই ছেলেগুলি ভালো করে, খুব মিডিওকার লেভেলে যে ছেলেগুলি, তাদের চাকরির প্রতি দরদ থাকে, চাকরির প্রতি একটা থাকে বাস্তব, যে সে একটা জায়গায় মনে লক্ষ্য নিয়ে আছে যে আমাকে এই চাকরিটাই করতে হবে এবং প্রাইভেট চাকরি করে আমি উপরে উঠতে হবে। এটা তো স্যার আপনি বলতে পারবেন। আমি আমার ক্ষেত্রে বলি যে আমি যে প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছি, আমার শিক্ষা প্রতিষ্ঠান রংপুরের কারমাইকেল কলেজ, আমার শিক্ষা বিখ্যাত কলেজ, হ্যাঁ, আমি মাস্টার্স করেছি সেখান থেকে। আমার সাথে যারা ছিল অনেকেই ফার্স্ট ক্লাস পাস হয়েছে বা ওই ডিপার্টমেন্টের মানে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, তাদের অনেকেই তুলনামূলক সেই রকম ভালো জায়গায় যেতে পারেনি। আবার আমরা যারা মধ্য সারির লেখাপড়া করে এসেছি, আমাদের অবস্থান হয়তো সেই জায়গায় আমরা নিচে রয়েছে। আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম হয়েছে। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আপনি সাংবাদিকদের মধ্যে একটি ভালো বা গণমাধ্যমে আপনি একটা ভালো অবস্থান নিয়েছেন, কিন্তু আপনার চেয়ে ভালো লেখাপড়া বলবো না আমি, ভালো রেজাল্ট করে হয়তো তারা, এটি হচ্ছে কি জানেন, আপনি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে যারা সবসময় ভালো রেজাল্ট করেন তারা সবসময় ভালো শিক্ষক হবেন, এটি কিন্তু বলা মুশকিল। যেমন আমাদের সরকারি যে কলেজগুলোতে আমরা শিক্ষকদের দেখেছি যে অনেকে রেজাল্ট হয়তো মিডিওকার, কিন্তু তারা খুব ভালো, খুবই পপুলার টিচার, তারা ক্লাসরুম খুব চমৎকার হ্যান্ডেল করেন এবং তারা খুব ভালো করেন। এটা অনেক সময় হয় কিভাবে, এটি নির্ভর করে ব্যক্তির উপর, তার যে প্রফেশনাল তিনি যাচ্ছে তার ক্যারিশমাটা কি। ধরা যাক এই যে ভাইভাতে, বিসিএস এর ভাইভাতে যারা খুব ভালো রেজাল্ট করেছেন তারাই ভাইভাতে ভালো করবেন, নট দ্যাট। মৌখিক পরীক্ষাটা নেওয়া হয়, যেটি আপনি সঠিক বলছেন, মৌখিক পরীক্ষা নেওয়া হয়, তাকে কিন্তু জেনারেল নলেজ টেস্ট করা হয়েছে, তার লিখিত পরীক্ষা টেস্ট হয়ে গেছে, সে কোয়ালিফাই করেছে, তারপর তাকে ভাইভাতে নেওয়া হয়। ভাইভাতে তার যে আর্টিকুলেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার উপস্থাপনা, তার গেট আপ, তার সে প্রশ্নের উত্তর দিতে না পারলে তার চেহারা, হাউ, মানে সে কিভাবে হ্যান্ডেল করে। মনে করেন যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারছে না, কিন্তু সে আমতা না করে বলল যে সরি স্যার আমি এটা জানি না, এই উত্তর আমার জানা নেই, ভেরি স্মার্টলি, কিন্তু সে জানে না, আবার তো ভুল করছে, না স্যার আমি জানি স্যার, মানে যে তার আত্মবিশ্বাস এবং তার ব্যক্তিত্বের সমস্যা আছে। সুতরাং এটি অনেক ওইটা দরকার আছে। আমি আমার অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে চলে আসছি। ডক্টর সাইম, আপনি যদি শেষ মুহূর্তে দুটো টিপস দিয়ে যান আমাদের চাকরি প্রার্থী হাজার হাজার ছেলে মেয়েদের জন্য, যে শুধু লেখাপড়াই নয়, পাশাপাশি আর কি করা উচিত। মানে সেটা ওই একই, আমি স্যারের প্রথমে একই কথা বলি, যারা সরকারি চাকরি করবেন, যে ডিটারমিনেশন থাকে যে আমাকে সরকারি চাকরিই করতে হবে, সেই সরকারি চাকরির জন্যই নিজেকে প্রস্তুতি নেওয়া এবং ভালোভাবে গাইডগুলি দেখা, পড়াশোনা করা এবং পিএসসির ফেজ করতে হলে তাকে কি কি করতে হবে, সেই টিপসগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে বলে থাকি, পত্রিকায় লিখি। সে ওই ক্যারিয়ার টিপস পাতাগুলি যদি দেখেন তাহলে সে নিজেকে তৈরি করতে পারবে। এছাড়াও যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক, তারা বেসরকারি ক্ষেত্রে আমি যেটা বললাম, তারা খুবই মিডিওকার লেভেলের ছেলেদেরকে পছন্দ করে, বাট চৌকস হতে হবে, তার অ্যাট্রিবিউটস থাকতে হবে, তা অন্যান্য খেলাধুলা বা অন্য কোনো ক্যারিকুলাম যদি থাকে তাহলে এটা আমরা এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে জানতে হবে সম্পর্কে। এবং সে শুধু পুঁথিগত বিদ্যা না, তাকে সারা পৃথিবীর সম্পর্কে, স্যার যেমন বলেছে, এখন সারা ইনফরমেশন টেকনোলজির যুগে এখন সারা বিশ্ব হাতের মুঠোয়। এখন একটা ছোট বাচ্চাকে যদি আপনি বলে দেন, সে ইন্টারনেট ঘেটে সব কিছু আপনাকে তৈরি করে দিতে হবে, যেটা 10 বছর আগে আমরাও পারতাম না। আর একটা জিনিস যে বেসিক ফাউন্ডেশন, যেটা এটা আমার মনে হয় স্যারও যেরকম পড়েছে, আপনি রংপুর কারমাইকেল কলেজে পড়েছেন, আমি বরিশাল জেলা স্কুলে পড়েছি, আমার মনে হয় যে ক্লাস 6 যে আমাদের স্কুলে গ্রামার শিখিয়েছে, সেই টিচারের পড়াশোনার পর আমার
হার্ভার্ড বিজনেস স্কুল অব আমেরিকাতে যে আমি যখন পড়েছি, আমার IELTS বা টোফেল বা GRE GMAT কিছু করতে হয়নি। ইংরেজি যে শেখানো হয়েছে সেই সময় যেভাবে গাইড করছেন টিচাররা, সেইভাবে গাইড করা এখন হচ্ছে কিনা এটা আমার সন্দেহ। মানে শিক্ষার মানটা আরেকটু উন্নত করলে বা টিচাররা যদি আরেকটু বেশি কষাস হয় বা স্টুডেন্টকে ওরকম ভাবে তৈরি করতে পারে, তাহলে তাদের আর কোনো ভবিষ্যতে চিন্তা নেই। জাস্ট শেষ একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে চাকরি করতেই হবে এমন কোনো কথা নেই। চাকরি ছাড়াও ঘরে বসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের অনেক তরুণ অনেক বেশি ভালো ইনকাম করছে, অনেক ক্রিয়েটিভিটি নিয়ে। আর চাকরি যদি করতেই হয় এবং চাকরির জন্য পরীক্ষা হয়, তার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অন্য কোনো দিকে না তাকানোই হবে উল্লেখযোগ্য কাজ। এবং যে বিষয়ে তিনি জয়েন করছেন, তিনি যদি সামরিক বাহিনীতে যাচ্ছেন তার সম্পর্কে ভালো জানা দরকার। তিনি যদি সিভিল সার্ভিসে আসতে চান সেটি তার ভালো করে জানা। তিনি যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চান তাহলে তাকে সেইভাবেই আপডেট হতে এগিয়ে যেতে হবে। অর্থাৎ যেখানে আপনি পৌঁছতে চান লক্ষ্য অটুট রাখতে হবে, তারপর কাজ করতে হবে। আপনি ভালো খেলাধুলা করুন, তারকা খেলোয়াড় হবেন আপনি, আপনার চাকরি দরকার কি? সব কোম্পানি আপনাকে ডাকবে, আসুন আমাদের এখানে অনারি চাকরি করুন। যাই করতে হবে আমাদের তরুণদেরকে সিরিয়াসলি করতে হবে, সিনসিয়ারলি করতে হবে, তার ডেডিকেশন থাকতে হবে, তাহলে আমার ধারণা জীবন। ধন্যবাদ, অনেক ভালো বলেছেন আপনারা। ভবিষ্যতে নিশ্চয়ই আবার কথা হবে বিষয়ে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের চাকরির বাজার নিয়ে, কি করবেন, কি করা উচিত, কি করছি আমরা, এসব বিষয়ে কথা বলেন বাংলাদেশের খ্যাতিমান দুজন এই খাতের বিশেষজ্ঞ। আশা করি আমাদের আলোচনা ভালো লেগেছে। আবারও দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই।